হঠাৎই দপ করে নিভে গেল আলো। গভীর অন্ধকার নেমে এলো মর্গান মর্গে। মুহূর্তে বুঝতে পারলাম কিছু একটা পরিবর্তন হয়েছে পরিবেশে। ঝিঝির ডাক হঠাৎই থেমে গেল। আকাশের চাঁদের আলো যেন আর এই অবধি পৌঁছাতে পারছে না। আমার গায়ে কাঁটা দিল। মোবাইল জ্বালতে পারলাম না, হাত কাঁপছে। আর ঠিক তখনই শুনতে পেলাম শব্দটা, টপ 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 টপ। শব্দটা মর্গের লাশঘরের ভেতর থেকে আসছে। বন্ধ দরজার ভেতর থেকে মৃদু গহানির শব্দ। আর সেই সঙ্গে কে বা কারা যেন বারবার ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে লাশ রাখা লকারের ধাতব দরজায়। প্রাণপণ চেষ্টা করছে বেরিয়ে আসা। আমি কাঁপছি নিজের জায়গায় বসে। আমার মুখ খুললাম কিন্তু আওয়াজ বের হচ্ছে না। দ্য লাস্ট নাইট হরর চ্যানেলে আজ শুনবেন ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলির লেখা লাশঘর। ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলি সমসাময়িক বাঙালি লেখক। তিনি মূলত ঐতিহাসিক গোয়েন্দা কাহিনী, রহস্য এবং রোমাঞ্চকর উপন্যাসের জন্য পরিচিত। ন্যানো ইলেকট্রিকে পিএইচডিধারী এই লেখক 2022 সালে হত্যাশাস্ত্র দিয়ে লেখালেখি শুরু করেন। চলুন তাহলে শোনা যাক। এখন শুরু হচ্ছে লাশঘর। আমি রতন বিশ্বাস, বয়স 22 বছর হবে। পড়াশোনা ক্লাস 8-এর বেশি করিনি। না, শুধুমাত্র টাকার অভাবে যে পড়িনি তা নয়। ওই সত্যি বলতে অভাব থাকলেও সরকারি স্কুলে পড়াশোনা চালিয়ে যেতেই পারতাম। কিন্তু সত্যিটা হলো যে আমার নিজেরই আর পড়াশোনার ইচ্ছে ছিল না। এরপর কয়েক বছর টুকটাক কাজকর্ম করেছি, তবে সেগুলো যতটা না বাবা মাকে সাহায্য করতে, আর চাইতে বেশি ওই নেশার খরচ তুলতে। হ্যাঁ, ছোট থেকেই বিড়ি ধরেছিলাম, তারপর আরো অন্য জিনিস। তবে এখন আর ওইসব বেশি খাই না, শুধু বিড়িটাই যা চলে। বাবা চালায় ভ্যান রিক্সা, আর মা একটু সেলাইয়ের কাজ করে। বাড়িতে ওই শাড়ির ফলস পাড় বসানোর কাজ করে, আর আমি এদিক ওদিক কাজ করি। কখনো কোনো ঠোঙ্গা বানানোর কারখানায় কাজ করেছি, তো কখনো বাড়িতে বাড়িতে মিনারেল ওয়াটারের বোতল দিয়েছি। সব চলছিল ঠিকঠাক। অভাব থাকলেও ভাত জুটে যাচ্ছিল আমাদের। কিন্তু ওই গত বছর হঠাৎ করোনা এলো, সব বন্ধ হয়ে গেল মাসের পর মাস। মায়ের জমানো টাকা ফুরলো কয়েক মাসেই। কি করব ভেবে পাচ্ছিলাম না। জীবনে প্রথমবার পড়াশোনাটা আর একটু না এগোনোর জন্য আফসোস হতে লাগলো। ঠিক এই সময়ে একটা হাত বিজ্ঞাপন চোখে পড়ল। মর্গান মর্গে ওয়াচম্যান নেওয়া হচ্ছে। পড়াশোনা আমার যা আছে তাতেই চলে যাবে। আমি বাড়িতে না জানিয়েই হাজির হলাম সেখানে। মর্গের চাকরি এমনিতেই বেশি লোক নিতে চায় না, তার উপর আবার কোভিডের আতঙ্ক। তাই বোধ হয় সহজেই হয়ে গেল চাকরিটা। বাড়িতে এসে জানাতে মর্গের চাকরি শুনে মা আপত্তি করলো প্রথমেই, কিন্তু সংসারের অবস্থার কথা ভেবে আর বেশি কথা বাড়ালো না। আমার ছোট থেকেই মরা নিয়ে শ্মশান টশান যাওয়ার অভ্যাস আছে। এই মরা দেখে ভয় পাওয়ার বান্দা আমি না। তাই এই চাকরি নিয়ে আমার কোনো কিন্তু ভাব নেই। তাছাড়া এই বাজারে আমার মতো 8 পাশকে অন্য চাকরি কে দেবে? প্রথম রাতে ডিউটি ছিল রাত 10টা থেকে। আমি পৌঁছে গেলাম 1 ঘন্টা আগেই, কারণ আগের নাইট ওয়াচম্যান নাকি আমায় কিছু কাজ বুঝিয়ে দিতে চেয়েছে। দিনের বেলা ডিউটি করা ওয়াচম্যান দিনু আমায় চাবি দিয়ে বিদায় নিল। বলল, শামু কাকা আসবে একটু পরেই। গতকালই তার চাকরির শেষ দিন ছিল, সেই তোমার রাতের ডিউটি বুঝিয়ে দেবে নে। দিনু গেট দিয়ে বেরিয়ে যেতেই প্রথমবার উপলব্ধিটা হল, এখন আমি একা রয়েছি মর্গে। না, একা না, বন্ধ দরজার ভেতরে রয়েছে অনেকগুলো লাশ। ভয় লাগলো কি? বোধ হয় না। আমার ভয় ব্যাপারটা ছোট থেকেই নেই খুব একটা। চেয়ারে বসলাম,
আর সামনের দ্বিতীয় চেয়ারে পা তুলে দিলাম। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালাম দেশালাই জ্বালিয়ে। মাথার উপর একটা টিউব জ্বলছে, পুরনো টিউব, দুদিকে কালো হয়ে এসেছে, আলোটা কম। এই কম আলোয় বই পড়তে অসুবিধা হবে, তবে আমার তাতে কি, আমি তো আর বই পড়বো না। বড়জোর এই মোবাইলে ভিডিও টিডিও দেখবো বা ইয়ারফোন লাগিয়ে রেডিও চালাবো। মর্গান মর্গ নামটা বেশ মেলে, যেন কবিতা। ইন্টারভিউয়ের দিনই শুনেছিলাম যে এই মর্গ ব্রিটিশ আমল থেকে ব্যবহার করা হতো। সে আমলে ডাক্তার মর্গানের নামে এই মর্গের নামকরণ। এখন এটা প্রাইভেট মর্গ হয়েছে। সরকারি মর্গে জায়গার অভাব পড়লে এখানে বডি আসে। তুমি রতন? হঠাৎ ডাকটা শুনে চমকে উঠলাম। অকচকিতে তাকিয়ে দেখি একটা বুড়ো এসে দাঁড়িয়েছে বারান্দায়। ফোকলা দাঁতে হেসে বুড়ো বলল, তা ভয় পেলে নাকি? না না, একটু চমকে গেছিলাম আর কি। আপনি শ্যামু কাকা? আগে হ্যাঁ। একে কাকা না বলে দাদু বলা উচিত। একেবারে থুরথুরো বুড়ো যাকে বলে এই লোকটা তাই। অথচ গতকাল সে রিটায়ারমেন্টে গিয়েছে, মানে বয়স 60 বা 65-র বেশি হওয়ার কথা নয়। বুড়োর বয়সে জল নয়, পুরো কেরোসিন মেশানো আছে মনে হয়। এর বয়স কম করেও 80 না হলেই নয়। সামনের চেয়ার থেকে পা নামিয়ে সেটা বাড়িয়ে দিলাম। বসুন কাকা, বসুন। বুড়ো এসে বসলো চেয়ারে। কিছুক্ষণ আমায় দেখে বলল, পড়াশোনা কত দূর? এই ক্লাস 8 পর্যন্ত করেছি। আমার চেয়ে ডবল তুমি, আমি 4। তা বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। বুড়ো নিজের পকেট থেকে এইবার একটা কৌটা বের করলো। বুঝলাম খৈনি ওটা। আমার দিকে কৌটো বাড়িয়ে দিতে আমি না করলাম। বুড়ো বোধ হয় তাতে একটু দুঃখ পেল। বলল, আজকালকার ছেলেরা আবার খৈনি খায় না। এমন ভাবে বলল যেন সেটা বিশাল একটা ভুল ছিল কিছুটা। আমার বেশ হাসি পেল। শ্যামু বুড়ো কিছুটা খৈনি বাঁ হাতের তালুতে নিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে দলাই মলাই করে নিচের ঠোঁটের ফাঁকে গুজে দিল, দিয়ে বলল, চলো তোমায় ভেতরটা দেখিয়ে নিয়ে আসি সময় থাকতে। বলে উঠে দাঁড়ালো বুড়ো। আমিও দাঁড়ালাম। বুড়ো আমার থেকে চাবির গোছা নিয়ে এক একটা চাবি কিসের তা বোঝাতে লাগলো। সবকটা চাবি বুঝিয়ে বুড়ো দরজা খুলল হিমঘরের। দরজার নিচ দিয়ে এতক্ষণ হালকা যে ঠান্ডাটা আমার হাওয়ায় চটি পরা পায়ে লাগছিল, সেই ঠান্ডা এবার গায়ে এসে লাগলো, সঙ্গে একটা বোটকা গন্ধ। বুড়ো সেই সব টের পেল বলে আমার মনে হলো না। তার অনেক বছরের অভ্যাস এই ঠান্ডা আর গন্ধ। ঘরে ব্যাংকের লকারের মতো সারি বেঁধে তাক, মাঝে একটা টেবিল, এতেই কি ময়না হয়। বুড়ো দরজার পাশে টেপায় রাখা একটা জাবদা খাতা তুলে নিল। এতে বডি জমা বা রিলিজের এন্ট্রি করা হয়। এটাই আমার মূল কাজ। বুড়ো আমায় বোঝাতে থাকলো কিভাবে খাতার কাজ করতে হবে, কি কি লিখতে হবে, কার সই কোথায় নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপর একটা ট্রে টেনে বের করে দেখালো আমায় বুড়ো। একটা লাশ আছে তাতে, এক বৃদ্ধের বডি, বুকের মাঝ বরাবর কাটা, মানে ময়না হয়েছে। সব বুঝে নিয়ে আমি বুড়োর সঙ্গে বেরিয়ে এলাম। আমি দরজায় চাবি দিয়ে বসলাম আবার নিজের জায়গায়। বুড়ো হাতে একটা থলে নিয়ে এসেছিল। দেখি সেটা থেকে একটা ছোট ফ্লাক্স বের করলো। বলল, আজকে রাতটা আমি তোমার সঙ্গেই থাকবো। না না, কোনো প্রয়োজন নেই, আমি ভয় টয় পাই না। আমি হেসে বললাম। বুড়ো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুটো কাগজের কাপ বের করে 2 কাপ চা ঢালল। একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল,
আমিও তাই ভাবতাম নিজের বিষয়ে, কিন্তু সব সময়ে সবকিছুতে ভয় না থাকা ভালো তা কথা নয়। কিছু জিনিস ভয় পাওয়া উচিত, বিশেষ করে এই মর্গে। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কেন ভৌতিক কিছু নাকি? কিন্তু উত্তর দেবার আগেই বাইরের লোহার গেটের সামনে একটা গাড়ি এসে হর্ন দিল। তাকিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স। চা ফেলে চাবি নিয়ে এগিয়ে গেলাম। বুড়ো সঙ্গে গেল। দেখলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার চেনে বুড়োকে। রামু কাকা, এ কে? ড্রাইভার প্রশ্ন করতে বুড়ো উত্তর দিল, আমি রিটায়ার নিয়েছি, এখন এই হচ্ছে নাইট গার্ড এই মর্গে। এর নাম রতন। তা কার বডি? একজন হেল্পার, আমি আর বুড়ো মিলে পেছন থেকে একটা মৃতদেহ ধরে নামালাম। আলো পড়তেই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠল। একজন মহিলার মৃতদেহ, মাথার এক পাশ খুলে হাঁ হয়ে রয়েছে, সাদা ঘিলু দৃশ্যমান, বাজেভাবে মাথাটা থেঁতলে আছে। হেল্পারটি বলল, একটু আগেই বাইপাসে একটা লরি পিষে দিয়ে গেছে। বাজে ব্যাপার, কালকের আগে শনাক্ত হবে না। আমার গা গুলিয়ে উঠল। সেটা বুঝতে পেরেই ড্রাইভার বিশ্রীভাবে হেসে বলল, গা গুলিয়ে উঠলো নাকি? এসব তো আমাদের রোজকার ব্যাপার হে। কয়েকদিন থাকো, অভ্যাস হয়ে যাবে। এ কি বলো কাকা? বুড়ো নিজের মনেই বলল, হ্যাঁ, সব অভ্যেস হয়ে যায়। ধরাধরি করে আমরা মৃতদেহ একটা ট্রেতে তুলে রাখলাম। খাতায় এন্ট্রি করলাম আমি সব। অ্যাম্বুলেন্স বিদায় নিল। বুড়ো দেখলাম বারবার দেয়ালের ঘড়ির দিকে দেখছে। এখন প্রায় 12টা বাজতে চলল। বুড়ো বোধহয় আশেপাশেই থাকে, কেটে পড়বে মনে হয়। আমায় এমনি বলেছিল আজ রাতে থাকবে। ট্রে ঢুকিয়ে দেওয়ার আগে কিছুক্ষণ মৃতদেহের বাজেভাবে রক্তাক্ত বিকৃত মুখটার দিকে তাকিয়েছিল। ট্রেটা ঠেলে দিতে দিতে বুড়ো বিড়বিড় করে কি জানি বলল। স্পষ্ট শুনতে পেলাম না, তবে মনে হলো যেন বলল, আজ এ জ্বালাব। হাতটা ধুয়ে আবার বেরিয়ে এসে বসলাম। আমি ভেবেছিলাম বুড়ো কেটে পড়বে এবার, কারণ সব তো বুঝিয়েই দিয়েছে। হাতে হাতে নতুন লাশের এন্ট্রিও দেখিয়ে দিয়েছে। কিন্তু বুড়ো গেল না, বসল। আগের চা জুড়িয়ে গেছে, তাই ওটা ফেলে দ্বিতীয়বার কাপে গরম চা ঢেলে তাতে চুমুক দিল বুড়ো। কিছুক্ষণ দুজন চুপচাপ চা খেলাম। এরপর বুড়ো বলল, তোমায় কয়েকটা কথা বলি, কথাগুলো তোমার জানা প্রয়োজন। যেহেতু এখন থেকে প্রতি রাতে তোমাকে এখানে কাটাতে হবে, যেভাবে আমি কাটিয়েছি গত 35টা বছর। এই মর্গের একটা সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা? তবে শোনো, এই মর্গের সাহেব যে ছিলেন, এসব অবশ্য আমিও অন্যের মুখে শুনেছি। ব্রিটিশ আমলের এক ডাক্তার ছিলেন মর্গ্যান। খুবই নামী মানুষ ছিলেন। ও আসলে তাঁর ছিল এক ভয়ঙ্কর নেশা। তিনি মানুষের ওপর বিভিন্ন নৃশংস পরীক্ষা চালাতেন। সেই সময়ে পরীক্ষা চালানোর মতো গিনিপিগ পাওয়াটা কঠিন ছিল না। দেশি নেটিভদের ধরে এনে তাদের ওপর পরীক্ষা চলত রাতের পর রাত। আর তারা মারা গেলে অন্য 42 লাশের সঙ্গে তাদের লাশেরও গতি হয়ে যেত। কিন্তু একদিন সকালে এসে কর্মচারীরা দেখলো মর্গের দরজা ভেতর থেকে বন্ধ। কিছুতেই খুলছেন না সাহেব। অনেক ধাক্কাধাক্কি দিয়েও দরজা না খুলতে কিছু অঘটন ঘটেছে ভেবে লোকে দরজা ভেঙে ফেলে। কিন্তু ভেতর খালি। মর্গেন সাহেবকে পাওয়া গেল না সেখানে। তার সাইকেল বাইরে পড়ে আছে দেখে তারা বুঝতে পারলো যে সাহেব বাড়ি ফিরে যাননি। অনেক খুঁজে শেষে সাহেবকে পাওয়া গিয়েছিল কোথায় জানো? মর্গেরই একটা লকারে। কেউ বা কারা যেন প্রবল আক্রোশে সাহেবের হাত পা ঘাড় ভেঙে দলা পাকিয়ে একটা ড্রয়ারে তার মৃতদেহ ভরে রেখেছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো মর্গের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। এরপরে মর্গ বন্ধ করে দেয় ইংরেজ সরকার। কেন বন্ধ করে দেয় তা জানা ছিল না কারো। অনেকে বলতো ভৌতিক কোনো কারণে, কিন্তু প্রমাণ কেউ পায়নি বহু বছর, যতদিন না। এবার থেমে গেল বুড়ো। হাতের চা শেষ হয়েছে। বুড়ো আরো একবার টেবিলের উপরের দেওয়ালে ঝুলতে থাকা ঘড়িটার দিকে দেখল। আমিও দেখলাম। রাত 1:05। বুড়ো আবার কথা শুরু করলো। বহু বছর এভাবে পড়েছিল এই মর্গ। স্বাধীনতার পর এটা ভারত সরকারের সম্পত্তি হয়, তারপরেও এটা এভাবেই ছিল। এরপর 35 বছর আগে এটার লিজ নেয় একটা বেসরকারি সংস্থা। নতুন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, মরা রাখা লোহার নতুন লকার ইত্যাদি বসিয়ে আবার শুরু করে এই মর্গ। আর তাতে প্রথম নাইট গার্ডের চাকরিতে বহাল হলাম আমি। সাহস ছিল অনেক, তার চেয়েও বেশি ছিল টাকার দরকার। অনেকটা তোমারই মতো। ভয় কাকে বলে জানতাম না, কিন্তু তারপর একদিন। কিছুটা থেমে আবার বুড়ো বলল, প্রথম দুদিন কোনো মরা এলো না। আজকের মতো এত লোক মারা যেত না সেই সময়ে। আর মারা গেলেও ময়না এত বেশি হতো না। কিন্তু তৃতীয় দিন একটা কথা থামিয়ে বুড়ো আবারও একবার দেওয়াল ঘড়ির দিকে দেখল। আমি ততক্ষণে একটা বিড়ি ধরিয়েছি। বুড়োকেও একটি বিড়ি দিয়ে বললাম, তারপর দরজা খুললেন নাকি আর খোলেননি? বুড়ো আমার বাড়িয়ে দেওয়া জ্বলন্ত দেশলাইয়ের কাঠি থেকে নিজের বিড়িটা ধরিয়ে বলল, তুমি আমার জায়গায় থাকলে কি করতে ছোকরা? আমি বললাম, অবশ্যই খুলে দেখতাম, না হলে ভয় কাটবে না। কি ঘটেছে সেটা নিজে না দেখলে সেটার ভয় কাটবে না মন থেকে। বুড়ো বিড়ির ধোঁয়া বুকে টেনে কেসে উঠল বিশ্রী ভাবে। বুড়োর হাসির মতোই কাশিটাও বিশ্রী। কাশি থামতে বলল, কিছু কিছু সময় ভয় কাটাতে গিয়ে আরো বেশি তাতে জড়িয়ে যেতে হয়, কিন্তু আমি তখনও সেটা জানতাম না। তোমারই মতো আমিও ঠিক তাই করলাম। ঠিক তোমার মতো ভেবে চাবির গোছা থেকে চাবি নিয়ে দরজা খুলে ফেললাম। আর তখনই লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখলাম, ঠিক যে লকারটা একটু আগে